আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কি অবস্থা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। দীর্ঘ 3 দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আর এই 3 দিন ভিডিও না দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমি অসুস্থ ছিলাম। তো তোমাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে এখন ভালো আছি। তো এখন থেকে আর লেট হবে না, তোমাদের জন্য প্রতিদিন ঠিক এই টাইমে তোমাদের জন্য গল্প নিয়ে আসবো। তো তোমরা সবাই অপেক্ষা করো। আর যারা নতুন আছো তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আর ভিডিওটিতে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। তো এতিম ছেলে জীবন গল্পের পার্ট নাম্বার 10। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি গল্পটা চেঞ্জ করি নাই, গল্পের শুধু নামটা চেঞ্জ করেছিলাম, কারণ অনেকে আমার গল্পটা কপি করেছিল। তো দ্যাটস আমি নামটা চেঞ্জ করেছিলাম। তো এখন থেকে আবার রেদওয়ান নাম দিয়ে আমরা শুরু করব। আর এই পার্টগুলো ছিল পরিচয় পর্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরিচয় পর্ব শেষে গল্পটা কিন্তু অনেক সুন্দরভাবে গোছানো আবার থাকে। তো তোমরা এখন গল্পটা দেখলে বুঝতে পারবা। তো চলো শুরু করা যাক। রেদওয়ানের খাওয়া শেষ হলে রফিক তার গামছাটা দিয়ে রেদওয়ানের চোখটা মুছে দিল। গ্যারেজের মালিক ডাক্তার নিয়ে এসে রেদওয়ানকে দেখায়, তারপর কিছু ওষুধ লিখে দেয় আর গালে মাখার জন্য ক্রিম দেয়। রাতে আব্দুল ফার্মেসি থেকে ডাক্তারের লেখা সব ওষুধ নিয়ে আসে আর রেদওয়ানের গালে ক্রিমটা লাগিয়ে দেয়। পরের দিন আগের মতোই ভার্সিটিতে যায় রেদওয়ান। ভেতরে ঢুকার পর রাজেশের রেদওয়ানের সামনে দাঁড়ায় আর রাজের সাথে সুপ্রিয়াও আছে। সুপ্রিয়াকে দেখে রেদওয়ান ভয় খেয়ে যায়। রাজ বলল, কাল তো আমি ছিলাম না, তুই সুপ্রিয়াকে প্রেম নিবেদন করেছিস, আবার ক্লাসে হিরো সাজলি। সুপ্রিয়া ক্লাসের টপ ছাত্রী, কালকে তোর জন্য সুপ্রিয়ার মন অনেক খারাপ ছিল, আজ তোকে কি করব দেখ। রেদওয়ান বলল, কালকেই তো আপনি আমাকে, আর কথাটা বলতে দিল না। রাজ বলল, এই তোরা লাঠি নিয়ে আয়। রাজের দুই বন্ধু লাঠি নিয়ে রাজের হাতে দেয়। রাজ যখন রেদওয়ানকে মারতে যাবে তখন রেদওয়ানের চোখ বন্ধ করে পিঠ নিচু করে ফেলে, কিন্তু রেদওয়ানের গায়ে কোনো আঘাত পড়ে না। রেদওয়ান চোখ খুলে দেখে ইমন রাজের লাঠি ধরে ফেলেছে। রাজ বলল, ইমন লাঠি ছাড়, আজ এই শালাকে আমি মেরে শেষ করে দেব। ওর সাহস কি করে হয় সুপ্রিয়াকে প্রেমপত্র দেওয়ার আর ক্লাসে হিরো সাজার। ইমন বলল, আমি জানি না সুপ্রিয়াকে কে চিরকুট দিয়েছে, তবে যদি জানতে পারি কে দিয়েছে তাকে আমার এই হাত দিয়ে ইচ্ছা মতো পেটাবো। আর রেদওয়ান ভালো পড়াশোনা করেছে বলে কালকে ক্লাসে অঙ্কটা করে দিয়েছে, যেখানে ক্লাস টিচার আমাদের সমাধান দিতে পারে নাই সেখানে রেদওয়ান দিয়েছে। এতে করে সবার উপকার হয়েছে, ক্ষতি না। রাজ ইমনের কথাগুলো শুনে ভয় পেয়ে গেল। যদি এখন রেদওয়ান বলে দেয় রাজ তাকে কালকে সুপ্রিয়াকে চিরকুট পাঠিয়েছে, তাহলে তো ইমন আর রাজকে ছেড়ে কথা বলবে না আর সুপ্রিয়ার কাছেও খারাপ হয়ে যাবে। রাজ বলল, ঠিক আছে বাদ দে, আমি গেলাম। রাজ ভয়ে সেখান থেকে চলে গেল। সুপ্রিয়া যখন চলে যাবে তখন ইমন সুপ্রিয়ার হাতটা ধরে আটকালো। সুপ্রিয়া বলল, আটকালি কেন আমাকে? ইমন বলল, দাঁড়া, আগে রেদওয়ানের কাছে শুনবো কে চিঠিটা তাকে দিতে বলেছিল। সুপ্রিয়া বলল, কে আর দিবে, এই এতিমের বাচ্চাটা দিয়েছে। ইমন বলল, আচ্ছা রেদওয়ান, সত্যি কথা বলবে, কে তোমাকে চিঠিটা দিতে বলেছিল? রেদওয়ান বলল, এই যে চলে গেল সে দিয়েছে। তারপর গতকালের সবকিছু বলে দিল। ইমন আর সুপ্রিয়া দুজনে অবাক হয়ে গেল। ইমন তো গতকাল থেকে অনুশোচনায় আছে, আজ শুনে তো ইমনের মনটা আরো খারাপ হয়ে গেল। কেন সে না জেনে না বুঝে একটা অসহায় ছেলেকে মারতে গেল। ইমন বলল, রেদওয়ান আমাকে মাফ করে দিস তুই, আমি কালকে তোকে না জেনে তোর গায়ে হাত তুলেছি। রেদওয়ান বলল, এসব এখন আমার অভ্যাস হয়ে গেছে, আমি কিছু মনে করি নাই, আর আমার কাছে ক্ষমা চাইতে হবে না। ইমন বলল, ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা বন্ধু। রেদওয়ান বলল, আমার না কোনো বন্ধু লাগবে না। ইমন বলল, কেন? তখন আমি বললাম, যদি পরে ভুল বুঝে আমাকে ছেড়ে যান বা আবার আমাকে মারেন। ইমন বলল, আরে দূর বোকা, এতটা খারাপ আমি না, তোকে কথা দিলাম তোকে ছেড়ে যাবো না, তোকে মারবো না, আর তোকে যে মারতে যাবে তার হাত ভেঙে দিব। তখন আমি বললাম, কিন্তু আমি যে খুব গরিব আর আমার চারুকলে কেউ নেই, শুধু আমার মাদ্রাসার শিক্ষক ছাড়া। ইমন তখন বলল, তুই গরিব হতে পারিস কিন্তু তোর মনটা অনেক ভালো, আর তোর সাথে বন্ধুত্ব করতে কোনো সমস্যা নেই। রেদওয়ান অনেক ভেবেচিন্তে ইমনকে হ্যাঁ বলে দিল। ইমন বলল, সুপ্রিয়া তুইও রেদওয়ানের সাথে ফ্রেন্ডশিপ করে নিতে পারিস। সুপ্রিয়া বলল, আমি করবো ফ্রেন্ডশিপ এই এতিমের সাথে? আমার সাথে কি যায় নাকি ওর? তোর যত ইচ্ছে তত কর, আমি গেলাম। ইমন বলল, একদিন এই এতিমের জন্য আফসোস করবি, কান্না করবি, এই বলে দিলাম। কথাটা একটু জোরেই বলল। তারপর ইমন রেদওয়ানকে নিয়ে ক্লাসে চলে গেল আর ইমন রেদওয়ানের সাথেই বসলো। ইমনের মা ঠিক বলেছে, এই ছেলে কখনো খারাপ হতে পারে না। সেই দিনও রেদওয়ান ক্লাসে সবাইকে অবাক করে দিয়ে অনেক কিছুর সমাধান করে দেয় ক্লাস শিক্ষককে। এইভাবে রেদওয়ানের দিন চলতে থাকে, প্রতিদিন ক্লাস করা, বিকেল বেলা থেকে রাত পর্যন্ত রিক্সা চালানো এবং রাতে এসে নিজে নিজে পড়াশোনা করা। ইমনের সাথে বন্ধুত্বটা অনেক গভীর হয়ে যায় রেদওয়ানের। মনে হয় একজন আরেকজনের মায়ের পেটের ভাই। ইমন যে পড়াগুলো পারে না সেইগুলো ইমন রেদওয়ানের কাছ থেকে শিখে নেয়। এখন ইমন রেদওয়ানের পাশে থাকায়
ভার্সিটিতে কেউ রেদওয়ানকে কিছু বলতে পারে না এবং গায়েও হাত তুলতে পারে না। এর মাঝে রহিম রেদওয়ানের সাথে প্রতি মাসে দেখা করে যায়। রাজ তো সুপ্রিয়ার পেছনে পড়ে আছে, কিন্তু সুপ্রিয়া কোনো পাত্তা দেয় না। এদিকে রিমি রাজের পিছুও ছাড়ছে না, তাই রাজও রিমিকে দিয়ে তার স্বার্থ হাসিল করে নিয়েছে। সুপ্রিয়া এখন একটু হলেও রেদওয়ানের জন্য আফসোস করে, কেন তার সাথে ফ্রেন্ডশিপ করলো না। ইমন তো আটার মতো সুপ্রিয়ার পেছনে পড়ে আছে, কিন্তু এখনো ভালোবাসি কথাটা বলতে পারে নাই। এভাবে দেখতে দেখতে প্রায় 1 বছর চলে যায়। আর কিছুদিন পরে ওদের ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম। সবাই ধুমছে পড়াশোনা করছে। তো একদিন রাতে রেদওয়ান রিক্সা নিয়ে বের হয়েছে। হঠাৎ একটা নির্জন রাস্তার ধারে ঝোপঝাটে একটা মেয়ের বাঁচাও বাঁচাও বলে কথা শুনতে পায়। তখন রেদওয়ান রিক্সাটা দাঁড় করিয়ে সেইখানে যায়। গিয়ে দেখে একজন মেয়েকে 3জন ছেলে দর্শন করতে চাইছে, কিন্তু রেদওয়ান তো একা এদের সাথে পারবে না। তাই বুদ্ধি খাটিয়ে একটু দূরে গিয়ে ওই ছেলেগুলোকে ভয় দেখানোর জন্য জোরে জোরে বলতেছে, পুলিশ স্যার এদিকে না, ওইদিকে 3টা ছেলে একটা মেয়েকে ধরে এনেছে, এদিকে আসুন, ওই যে ওরা ওই ঝোপের আড়ালে। রেদওয়ানের এমন কথা শুনে ছেলে 3টা এমন ভাবে পালালো, কেউ প্যান্ট হাতে নিয়ে দৌড় দেয়, বা কেউ প্যান্ট পরতে পরতে দৌড় দেয়, বা কেউ গায়ের শার্ট ফেলে দিয়ে দৌড় দেয়। 3জন যখন সেখান থেকে চলে গেল, তখন রেদওয়ান এগিয়ে গিয়ে দেখে মেয়েটার হাত পা বাঁধা আর অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না। তাই রেদওয়ান কোন রকম মেয়েটাকে ধরে রাস্তায় নিয়ে আসলো। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে মেয়েটাকে দেখে রেদওয়ানের বুকটা কেঁপে উঠলো। মেয়েটা আর কেউ না, রাজু সাহেবের সেই অহংকারী মেয়ে সাথী। সাথীও রেদওয়ানকে দেখে অনেক অবাক হয়ে গেছে। সাথীর শরীরের পোশাকের সব জায়গায় ছিঁড়ে গেছে, এতে করে সাথীর শরীর পুরাই দেখা যাচ্ছে। তাই রেদওয়ান তার নিজের গায়ে ঢেলা শার্টটা সাথীকে পরিয়ে দিল। সাথীর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। তাই রেদওয়ান রিক্সা থেকে পানির বোতলটা সাথীকে এগিয়ে দিল। সাথী পানির বোতলে সবটুকু পানি ঢকঢক করে খেয়ে ফেললো, আর ঠোঁটের কাটা জায়গাটা পানি দিয়ে পরিষ্কার করলো। তারপর রেদওয়ান তার গামছাটা সাথীকে এগিয়ে দিল। সাথী গামছা দিয়ে ভালো করে মুখটা মুছে নিল। রেদওয়ান সাথীর মাথায় আটকে থাকা সবগুলো শুকনো পাতা ঝেড়ে ফেলে দিল। সাথী রেদওয়ানের এমন অবাক করা কাণ্ড দেখে কিছুটা অবাক হয়ে গেল। সাথী তখন বলল, আমাকে তো না বাঁচালেও পারতেন স্যার। সাথীর মুখে স্যার শুনে বেশ অবাক হলো রেদওয়ান। তখন আমি বললাম, ম্যাডাম আমি জানতাম না ওই ঝোপের আড়ালে আপনি ছিলেন, তবে আপনি না, যে কেউ হলে তাকে বাঁচানোর চেষ্টা করতাম। সাথী তখন বলল, আমি আপনার সাথে যা অন্যায় করেছি, আপনি চাইলে তো আমার ক্ষতি দেখতে পারতেন এবং তাদের সাথে যোগও দিতে পারতেন। তখন আমি বললাম, ম্যাডাম আমি এতটা নিচু মনের ছেলে না, আর মেয়েদের সম্মান দিতে জানি। আমি আপনার ক্ষতি করে ইহকাল পরকাল আমি হারাতে চাই না। সাথী তখন বলল, সেদিনের সেই ঘটনার জন্য কি আমাকে ক্ষমা করা যায় না স্যার? আমি বললাম, ওইসব কিছু মনে ধরে রাখতে নেই ম্যাডাম। এবার বলুন তো এত রাত্রে আপনি এখানে, আর ছেলেগুলা কে ছিল? সাথী বলল, ওদের সাথে আমি পার্টিতে গিয়েছিলাম, আর ওরা আসার পথে জোর করে ওদের সাথে নিয়ে আসে, আর এইখানে নিয়ে এসে আমাকে কথাগুলো বলে কান্না করতে লাগলো। তখন আমি বললাম, বুঝেছি ম্যাডাম, যতই হোক বড় সাহেবের মান সম্মান রক্ষা হয়েছে, এবার চলুন বাসায় দিয়ে আসি আপনাকে। সাথী তখন বলল, আপনার শরীরে যেই পোশাক দেখে নাক ছিটকেছিলাম, আজ সেই পোশাক আমার সম্মান রক্ষা করলো। আপনার সাথে যা অন্যায় করেছি, এতে করে আমি ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতা রাখি না। এসব বলে সাথী রেদওয়ানের পাটা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আর রেদওয়ান সাথীকে নিচ থেকে তুলে আবার দাঁড় করালো। তারপর আমি বললাম, ম্যাডাম এসব কি করতেছেন? দেখেন আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, এবার রিক্সায় বসুন, আমি আপনাকে পৌঁছে দিই, না হলে সাহেব আবার চিন্তা করবে। সাথী তখন বলল, স্যার আমাকে আবার পড়াবেন, আবার আমাকে ভালো ভালো উপদেশ দিবেন? আপনাকে না বাসা সবাই খুব মিস করে, আবু এখন আমার আর আম্মুর সাথে তেমন প্রয়োজন ছাড়া কথা বলে না। তখন আমি বললাম, ম্যাডাম এখন আমি আর কাউকে পড়াই না, আর এখন আমি একজন রিক্সা চালক, এটাই আমার পরিচয়। প্লিজ আর কোনো কথা না বলে দয়া করে রিক্সায় উঠুন। সাথী আর কোনো কথা বলে না, রিক্সায় উঠলো, আর মনে মনে ভাবলো বাসায় গেলে ঠিক আব্বুকে দিয়ে রেদওয়ানকে মানিয়ে নিবে। রেদওয়ান রিক্সা চালিয়ে সাথীকে নিয়ে ওদের বাসার সামনে এসে সাথীকে নামিয়ে দিয়ে আর কোনো কথা বলে না, রিক্সা নিয়ে রেদওয়ান চলে গেল। সাথী যেন ভাবতেই পারে নাই রেদওয়ান তাকে এভাবে নামিয়ে দিয়ে চলে যাবে। গ্যারেজে এসে রিক্সা জমা করে হাত মুখ ধুয়ে রেদওয়ান হালকা কিছু খেলো, তারপর অনেক রাত জেগে পড়াশোনা করলো। এভাবে দিন যেতে থাকে। পরীক্ষার সময় রেদওয়ান আর সুপ্রিয়ার সিট পাশাপাশি হয়, আর তার পাশের সিট ইমনের হয়। প্রথম পরীক্ষার কিছু সময় যাওয়ার পর সুপ্রিয়া আর লিখতে পারে না। এদিকে রাজ হুবাহু রেদওয়ানকে কপি করে লিখছে। সুপ্রিয়া এবার কান্না শুরু করে দিল। রেদওয়ান সুপ্রিয়ার দিকে তাকালো, দেখলো সুপ্রিয়া কান্না করছে। তখন আমি বললাম, আপনি কান্না করতেছেন কেন? সুপ্রিয়া তখন বলল, আমি যেসব দেখে আর পড়ে এসেছি তার মধ্যে এই 3টা ছাড়া বাকিগুলো কমন পড়ে নাই। তখন আমি বললাম, তাহলে আমার থেকে দেখে লিখতে পারেন। সুপ্রিয়া বলল, আপনি অনেকগুলো প্রশ্ন লিখে ফেলেছেন, আমি এখন কি করে লিখব? রেদওয়ান আর কোনো কথা না বলে সুপ্রিয়ার খাতা তার কাছে নিল এবং তার খাতা সুপ্রিয়াকে দিল। সুপ্রিয়ার সব প্রশ্ন লিখে দিয়ে রেদওয়ান আবার তার খাতা নিয়ে বাকি প্রশ্নগুলো লিখতে থাকে, আর কিছুক্ষণ পরে লেখা শেষ করে খাতাগুলো জমা দিয়ে আসলো। এভাবে প্রতিটা পরীক্ষায় সুপ্রিয়া আর ইমন রেদওয়ানকে দেখে লেখে।
তবে শিক্ষকের চোখের আড়ালে রেদওয়ান কত বড় মনের মানুষ এবার সুপ্রিয়া বুঝতে পারলো। আর ইদানিং রেদওয়ানকে দেখে সুপ্রিয়ার মনে একটা আলাদা অনুভূতি জাগতে লাগলো। এখন সুপ্রিয়াও চায় রেদওয়ানের সাথে ফ্রেন্ডশিপ করতে, কিন্তু নিজের করা ভুল আর রেদওয়ানকে করা অপমানের কারণে কিছু বলতে পারছে না। শেষ পরীক্ষার দিনে সুপ্রিয়া রেদওয়ানকে বলে পরীক্ষা শেষ হলে যেন রেদওয়ান চলে না যায়, তার সাথে কিছু কথা আছে। পরীক্ষা শেষে তিনজন একসাথে বের হয়, তখন বাইরে তিনজন একসাথে দাঁড়ায়। সুপ্রিয়া বলল, ইমন রেদওয়ানকে বল না আমার সাথে ফ্রেন্ডশিপ করতে। ইমন বলল, নিজেই তো বলতে পারিস। সুপ্রিয়া বলল, আমি রেদওয়ানের সাথে যা করেছি এতে মনে হয় না রেদওয়ান আমার সাথে ফ্রেন্ডশিপ করবে। ইমন বলল, কি রে রেদওয়ান, করবি না তুই সুপ্রিয়ার সাথে ফ্রেন্ডশিপ? আমি বললাম, দেখ ভাই, উনি হচ্ছে অনেক বড় লোক আর ওনার বন্ধু হওয়ার কোনো যোগ্যতা আমার নেই, আর না ওনার মতো চলতে পারবো। ফ্রেন্ডশিপ করবে তাদের কাউকে সময় দিতে পারবো না। সুপ্রিয়া বলল, তার মানে তুই সেদিনের সবকিছু মনে ধরে রেখেছিস? আমি বললাম, কি যে বলেন না আপনি, আমি সেই রকম মানুষ না, আর ওইসব সেই দিনই ভুলে গিয়েছি আমি। সুপ্রিয়া বলল, যদি ভুলে না যাস তাহলে সেদিনের জন্য তোর কাছে ক্ষমা চাচ্ছি আমি। ইমন যদি তোর বন্ধু হতে পারে তাহলে আমি কেন পারবো না? আর এতদিনে তোকে খুব ভালো করে চিনেছি, তুই অনেক ভালো মনের একটা ছেলে। মানুষ তোকে যত অপমান করুক, যতই আঘাত করুক না কেন, তুই প্রতিবাদ করিস না, উল্টো তার উপকার করিস। আমি বললাম, এসব বলে আর কি হবে, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। সুপ্রিয়া বলল, তাহলে আমাকে ফ্রেন্ড বানাতে ক্ষতি কি? আমি না তোর মতো হতে চাই, তোর করে দেখতে চাই দুনিয়াটাকে। প্লিজ, তুই কি চাস না আমি বড়লোকি না করে তোর মতো স্বাভাবিক হই? আমি বললাম, মানুষ চাইলে তার নিজের ইচ্ছায় সব কিছু করতে পারে, তবে এত করে যেহেতু বলতেছেন, তবে আমি আপনাকে ফিরিয়ে দিচ্ছি না। আজ থেকে আমরা তিনজন বন্ধু। সুপ্রিয়া বলল, তাহলে আমাকে আপনি বলিস কেন? এখন থেকে একে অপরকে তুই করে বলবো আমরা। আমি বললাম, ঠিক আছে। ইমন বলল, ভার্সিটি তো কয়দিন বন্ধ থাকবে, তাহলে এই কয়দিন কি করব? কারোর সাথে তো দেখাও হবে না। সুপ্রিয়া বলল, ভার্সিটি খুলুক তখন বাকি কথা বলা যাবে, এখন যা, আর চিন্তা করতে হবে না, কয়দিন পর তো আবার একসাথে হব আমরা। আমি বললাম, তাহলে ওই কথাই রইল, ভার্সিটি খোলার পর বাকি কথা হবে, আল্লাহ ভরসা। তারপর যে যার যার মতো চলে গেল। আর যেহেতু ভার্সিটি বন্ধ আছে ততদিনে ভালোই রোজগার হবে আমার, এখন দিনে রাতে সমান তালে রিক্সা চালাতে পারবো, এখন আর কোনো চাপ থাকলো না, এখন আমি অনেকটা ফ্রি। আর সবার চেয়ে আমার পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ভার্সিটি বন্ধ থাকায় রেদওয়ানের অনেক সুবিধা হয়েছে। সারাদিন রেদওয়ান এখন ভালোই টাকা ইনকাম করে, যা দিয়ে রেদওয়ান খাওয়া দাওয়া বাদ দিয়েও অনেক টাকা জমে। রেদওয়ান এই কারণে টাকা জমাচ্ছে, যদি কোনোদিন বিপদে পড়ে, যদি কোনো কাজে লাগে। আবার তার পড়াশোনার খরচ ভর্তি বই কিনা, ভার্সিটির বেতন, তাই তো রেদওয়ান দিনরাত পরিশ্রম করে। যাই হোক, অনেকদিন পর ভার্সিটি খুলেছে, তাই রেদওয়ান তৈরি হয়ে ভার্সিটিতে গেল। আর রেদওয়ানদের ক্লাসের সবাই নাকি পাশ করেছে, কিন্তু এখনো রেজাল্ট দেয়নি, কয়দিন পর বড় আয়োজন করে জানানো হবে। সব ক্লাসের 1 থেকে 3 পর্যন্ত যারা হয়েছে, রেদওয়ান ভার্সিটিতে গিয়ে দেখে অনেক আগে থেকে সুপ্রিয়া, রাজ আরো অনেকে ভার্সিটিতে এসেছে। রেদওয়ান ওদের কাছে গেল, ওরাও দুজন রেদওয়ানকে দেখে অনেক খুশি হলো। সুপ্রিয়া আমাকে দেখে বলল, তা রেদওয়ান, তোর ছুটি কেমন কাটলো? আমি বললাম, আমার আর ছুটি এসব বাদ দে, এখন বল তোদের দুজনের কেমন কাটলো? ইমন বলল, আমি তো পরিবার সহ লন্ডন গিয়েছিলাম, ওখানে আমাদের মামারা থাকে, সেখানে ঘুরে বেরিয়েছি, কতই না আনন্দ করেছি, আর সব সময় পরিবারের সবার ভালোবাসা পেয়েছি। আমার মা তো ছুটির দিনগুলো আমাকে তার সাথে রেখেছিল, কত আদর করে আমাকে খাইয়ে দিত, আরো কত যে কি করেছি, মামাতো বোনগুলো সহ কত মজা করেছি, কত জায়গায় ঘুরেছি। মোট কথায় আমার জীবনটাই স্বপ্নের মতো কেটেছে। সুপ্রিয়া বলল, তোর চেয়ে অনেক বেশি মজা করেছি আমরা। ইমন বলল, বল দেখি শুনি। সুপ্রিয়া বলল, আমার পরিবার সহ ইতালি গিয়েছিলাম, সেখানে আবহাওয়া এত ঠান্ডা, আর যা দেখার মতো জায়গা ছিল, আরো কত কি বলবো তোকে। আব্বু তো সবসময় আমার কেয়ার করতো, একটু ঠান্ডা লাগলে শীতের পোশাক কিনে দিত, আমাকে তার নিজ হাতে খাইয়ে দিত, আমাকে ঘুম পাড়িয়ে দিত, তারপর আব্বু ঘুমাতে যেত। যা যা নিতে চেয়েছি সব কিনে দিয়েছে, ওই যে নতুন গাড়িটা দেখতেছিস সেটাও কিনে দিয়েছে, আমাকে সবসময় ভালোবাসা দিয়ে ভরে রেখেছিল। ইতালির কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছে আমাকে। আমার একটু কিছু হলেই আব্বু টেনশন করতো, কত যে ভালোবাসা দেয় তারা আমাকে। এদিকে রেদওয়ান ওদের কথাগুলো শুনে কেঁদে ফেলে। রেদওয়ানের চোখ দিয়ে অজস্র ধারায় পানি বের হতে থাকে। কে না চায় বাবা মায়ের সাথে সময় কাটাতে, কে না চায় বাবা মায়ের ভালোবাসা পেতে। রেদওয়ানের কপালে যে এসবের কিছুই নেই। যেখানে ওরা পরিবার নিয়ে আনন্দ ফুর্তি করতে ব্যস্ত, সেখানে রেদওয়ান দিন শেষে রাতে কি খাবে তার রোজগার করা নিয়ে ব্যস্ত ছিল। ওদের বাবা মা তো নিজ হাতে দিন শেষে খাইয়ে দিত,
আর রেদওয়ান রিক্সা চালিয়ে গ্যারেজে এসে নিজের ঘাড়ের গামছাটা দিয়ে নিজের শরীরের ঘাম মুছে গোসল করতে যেত। এসে সে ভাঙা প্লেটে ডাল ভাজি ভর্তা যা থাকতো তা দিয়ে পেট পূজা করে। কেউ এসে খবর নেয় না, বাবা রেদওয়ান খেয়েছিস কিনা, সারাদিন কত কষ্ট করেছিস, একটু তো বিশ্রাম নে। গরিবের এসব ভাবাটাও পাপ, কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি সবকিছু ভালো জানে। ওরা যখন ওদের আনন্দের কথা বলা নিয়ে ব্যস্ত, তখন রেদন ওদের আড়ালে চোখের জল মুছে ফেলে। সুপ্রিয়া বলল, রেদন বল না তোর কিভাবে দিনগুলো কেটেছে। আমি বললাম, আমার কথা না হয় পরে বলি। ইমন বলল, এই তোরা জানিস সামনে একটা নতুন পার্ক খুলেছে, চল ঘুরে আসি। সুপ্রিয়া বলল, আরে ক্লাস করবি না? ইমন বলল, আজ তো প্রথম দিন ক্লাস হবে না, আর কেউ তো এখনো বইও কিনে নাই, চল তোরা। ইমন জোর করে ওদেরকে সেখান থেকে তুললো। সুপ্রিয়া ওর গাড়িতে বসলো, ইমন বাইকের পিছনে রেদনকে নিল। ওরা যেতে থাকলো, কিন্তু একজনের তো সহ্য হলো না, আর সেটা হলো রাজ। রাজও ওদের পিছু নিল, আবার রাজের পিছু নিল রিমি। ইমনের সে ঠিকানা মতো সেই পার্কে আসলো তারা। হঠাৎ লক্ষ্য করলো একজন মহিলা তার 4-5টা বাচ্চাকে শাড়ির আঁচলে নিয়ে সেখানে একটা বিল্ডিং এ কাজ করছে। ওই মহিলা নিজের রোদ গরম সহ্য করছে, তার কোলের বাচ্চাকে রোদ গরমের থেকে আড়ালে রেখেছে। হঠাৎ করে সেই মহিলার কাজে একটু ভুল হলে সেখানকার কাজের প্রধান মহিলা কোল থেকে বাচ্চাগুলো নিয়ে দূরে ফেলে দিয়ে বলল, সাথে একটা থাপ্পড়ও বসিয়ে দিল। থাপ্পড় মারার পরেও মনে হয় লোকটার রাগ কমে নাই, তাই তিনি মহিলাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এসব ওরা সবাই দেখতেছিল, কিন্তু কেউ প্রতিবাদ করছিল না। এইসব দেখে আমি আর সহ্য করতে পারছি না। আমি সেইখানে গিয়ে শিশুটাকে কোলে নিয়ে ওই মহিলার কোলে দিলাম আর বললাম, জনাব, মহিলার দোষ কি, আর তাকে কেনই বা মারলেন? লোকটি বলল, কতদিন মানা করেছি কাজ করার সময় বাচ্চা যেন সাথে নিয়ে না আসে। আসে তো আবার সেই বাচ্চাকে নিয়ে কাজ করে, আর আমার কাজের কত বড় ক্ষতি করেছে দেখছেন। এই যে এখন এই কাজটা কে করে দিবে? আমি বললাম, জনাব, আপনি যদি কিছু মনে না করেন ওনার কাজটুকু আমি করে দিই, তার বিনিময়ে যে পারিশ্রমিক পাবো সেটা ওনাকে দিয়েন। আর হ্যাঁ, ওনাকে যে থাপ্পড়টা মেরেছেন উনি কাজ শেষে এই সবগুলো মানুষের সামনে আপনাকেও থাপ্পড় মারবে। লোকটি বলল, তোমার তো সাহস কম না, আমাকে মারার কথা বলো, জানো এই এলাকায় আমার কত সম্মান। আমি বললাম, আপনার সম্মান থাকতে পারে, ওই মহিলার কি সম্মান নাই? লোকটি বলল, ও হ্যালো, ছোট লোকের ওদের আবার সম্মান। আমি বললাম, আপনার টাকা পয়সা আছে বলে আপনি সম্মানী, আর ওনার কিছু নেই বলে উনি অসম্মানী। আচ্ছা, আজ যদি আপনার মা এরকম করে আপনাকে সাথে নিয়ে কাজ করতো, আপনার শরীরে যা যা আছে ওই মহিলার শরীরেও তা তা আছে। শোনেন জনাব, টাকা পয়সা থাকলে মানুষ সম্মানী হয় না। আজ বা কালকে যদি ওনার জায়গায় আল্লাহ আপনাকে নিয়ে যায়, নিশ্চয় আপনার মাও নিজের বাড়ির কাজ করার সময় আপনাকে এমন রোদ গরম থেকে আড়াল করে রাখতো, লুকিয়ে রাখতো। আপনাদের বেলায় সবকিছু ঠিক, আর গরিবের বেলায় ভুল। একটা দুধের শিশুকে কেই বা বাড়িতে রেখে এসে কাজ করে বলুন তো? জনাব, নিজেকে বদলান। আল্লাহ আজ টাকা পয়সা দিয়েছে বলে মানুষকে কি আপনার মানুষ বলে মনে হয় না? আমার কথাগুলো শুনে লোকটা মাথা নিচু করে রাখলো। সত্যি তো, রেদওয়ান ঠিক কথাই বলেছে। পেটের ক্ষুধার চেয়ে কি বা আর হতে পারে? তাই তো একটা মা লাজ লজ্জার মাথা খেয়ে এতগুলো পুরুষ লোকের সাথে কাজ করতেছে। মহিলা গরিব না হলে নিশ্চয় কাজ করতে আসতো না। লোকটা মাথা নিচু করে মহিলাকে বলল, বোন, আমাকে মাফ করবেন, আর আপনি কাজ করুন। এই বলে লোকটা চলে গেল। এই সমাজ শুধু টাকা পয়সা মানুষগুলোকে সম্মান দিতে জানে। যারা সুদ ঘুষ খায় তাদেরকে সম্মান দেয়, যারা বেইমানি হারামি টাকা রোজগার করে তাদেরকে বড় লোক বলে, তাদেরকেই সম্মান দেয়। আর যারা নিজের মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে তাদেরকে সম্মান দেয় না। এই সমাজ তাদেরকে শুধু ঘৃণা আর অসম্মান করতে পারে। রেদওয়ানের এমন কাণ্ড কারখানা দেখে ইমন, সুপ্রিয়া, রিমি অনেকেই খানিকটা অবাক হলো, আর রাজ মনে মনে রাগ হতে থাকলো। সুপ্রিয়া বলল, তোর কি এসব করা খুব প্রয়োজন ছিল? ইমন বলল, আসলাম একটু ঘুরতে, আনন্দ করতে, আর তুই দিলি তো সব মাটি করে। আমি বললাম, তোদের ছোট একটা কাহিনী বলি, দয়া করে শেষ না হওয়া পর্যন্ত যাস না। সুপ্রিয়া বলল, বল, কি বলবি? আমি বললাম, ওই যে মহিলাটা দেখছিস না, উনি তার নিজের বাচ্চা কোলে নিয়ে কাজ করতেছে। ইমন বলল, কি হয়েছে তাতে এমন? মনে হয় মহাভারত জয় করেছে। আমি বললাম, শোন, আমি যখন ঠিক ওই বাচ্চার মতো, আমার মা না ঠিক ওইভাবে আমাকে কোলে নিয়ে মানুষের কৃষি জমিতে কাজ করত। আমি না তোদের মতো জন্মের পর সোনার চামচ মুখে দিই নাই। আমার মা না যখন কাজ করতে যেত আমাকে সাথে নিয়ে যেত। মানুষের ক্ষেত্রে কাজ করে না। আমার মা বেশি না 10 টাকা পেত, তাও সারাদিন কাজ করে। সেই টাকাও 2-3 দিন পর দিত। যখন মানুষের কাজ করত তারা যতটুকু খেতে দিত তার থেকে একটু আমার মা আমাকে খাইয়ে দিত। যখন রোদ বৃষ্টির দিন ছিল আমি ঘুমিয়ে যেতাম, মা কি করতো জানিস? প্লাস্টিকের কাগজ দিয়ে আমাকে ঢেকে দিত,
আর আমার মা রোদে পুড়ে বৃষ্টিতে কাজ করত। নিজের যা হওয়ার হোক, তার সন্তান যেন সুস্থ থাকে আর বড় হয়ে তার মায়ের যেন দেখাশোনা করে। কিন্তু পোড়া কপাল আমার, আমাকে ভালো রাখতে গিয়ে ওরাই দুনিয়া ছাড়লো। সুপ্রিয়া বলল, সরি, বুঝতে পারি নাই। আমি বললাম, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতিম ছেলে জীবন গল্পের 10 নম্বর পর্ব এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে এখনই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের ফার্স্ট চ্যানেল রেদন অলওয়েজ অন ফায়ার চ্যানেলে কিন্তু মায়ের মৃত্যুর গল্পটা চলতেছে, তো তোমরা ওই গল্পটাও দেখো। আর পাশাপাশি আমাদের এতিম ছেলে জীবন গল্পটাও কন্টিনিউয়াসলি দেখো। আমাদের দুই চ্যানেলেই তোমরা ভালোবাসা দেখাও। শুধু তোমাদের ভালোবাসার জন্য দুই চ্যানেলেই কিন্তু 2টা গল্প কন্টিনিউ করা হচ্ছে। তো তোমরা ওই হিসাবে ভালোবাসাটা দেখাও। তো তোমরা কেউ বাজে কমেন্ট করবা না, সবাই যে যার যার মতো গল্পটা এনজয় করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।